হ্যালো স্টুডেন্টস, আজ আমরা চলে এসেছি পদার্থের কঠিন অবস্থার প্রশ্নোত্তর পর্ব নিয়ে। তো আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে আছো। তো অনেকেই আমায় কমেন্টস করে বলেছিলে যে পদার্থের কঠিন অবস্থার যদি কিছু কোশ্চেন অ্যান্সার করিয়ে দেন তো খুব ভালো হয়। তো আমি এনেছি এই পর্বতে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার তোমাদের করিয়ে দেবো, যেগুলি কোনো না কোনো বছর পরীক্ষায় পড়েছে এবং এবছরও জন্য খুব ইম্পর্টেন্ট। সেরকম কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে এনেছি, হাজির হয়েছে এই পর্বে। তো অবশ্যই তোমরা পর্বটি দেখো, খুব ভালো করে দেখো এবং কমেন্টস করে জানিও কেমন লাগছে। তো যারা এখনো পর্যন্ত আগের আমার পুরনো ভিডিওগুলো অর্থাৎ সলিড স্টেট কেমিস্ট্রির 1 থেকে 10টি পর্ব দেখোনি, তারা কিন্তু অবশ্যই সেই পর্বগুলি দেখে অবশ্যই এই ভিডিওটিতে এসো, নাহলে কিন্তু এই ভিডিওটা তাদের কাছে গুরুত্বহীন, কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে? তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে কয়েকটি কথা বলে দিতে চাই যে এই সময় তোমরা লকডাউন অবস্থায় আছো এবং লকডাউন অবস্থায় থাকার জন্য তোমরা কিন্তু বাড়িতে অনেকটা সময় পাচ্ছ। ঠিক আছে? এই সময়টা কিন্তু তোমরা কিন্তু তোমাদের মতো করে ভালো করে পড়াশোনার ক্ষেত্রে নিজের সময়টাকে কাজে লাগাও, অর্থাৎ ইউটিলাইজ করে নাও। কারণ পরবর্তীকালে তোমাদের যখন স্কুল খুলবে, স্কুলে প্র্যাকটিক্যাল ক্লাস হবে নানা রকম, ঠিক আছে, তারপর তোমাদের টিউশনও খুলবে, টিউশনও তোমরা পড়তে যাবে। তো সেক্ষেত্রে কি হয়, তোমরা অনেকটা কিন্তু টাইম কম পেয়ে যাবে। আর এই সময়টা তোমরা যেহেতু বাড়িতে আছো, অনেকটা টাইম পাচ্ছ, সেহেতু তোমরা যদি এই পড়াটাকে খানিকটা এগিয়ে নাও, ভালো করে যে চ্যাপ্টারগুলো পড়ানো হচ্ছে এখানে যদি রেডি করে নাও, কিন্তু তোমাদের ক্ষেত্রে সেটা কিন্তু খুবই সুবিধা হবে পরবর্তীকালে, দেখে নিও। তো আমি সাধ্যমতো ভিডিও ছেড়ে যাবো, একদিন বা দুদিন অন্তর ভিডিও দিয়ে যাব, কিন্তু পরবর্তীকালে আমারও স্কুল খুললে আমারও কিন্তু একটু সমস্যা হবে তোমাদের জন্য রেগুলারিটি মেনটেন করে আসার। আমি করবো, যতটা সম্ভব চেষ্টা করবো, আমার সাধ্যমতো চেষ্টা করবো যাতে তোমাদের কিছু উপকারে আসা যায়। তো কারণ আমারও স্কুল আছে, টিউশন আছে, এই সমস্ত কিছু আমারও আছে, তো সেগুলো মেনটেন করে আমিও চেষ্টা করবো তোমাদের জন্য ভিডিও দেওয়ার। ঠিক আছে? কিন্তু এত ঘন ঘন হয়তো দিতে পারবো না। তো তোমরা এই টাইমটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওগুলি কিন্তু একদম মেডিসিনের মতো কিন্তু কাজে লাগবে। কিন্তু এই সময়টা তোমরা এই ভিডিওগুলিকে ইউজ করো ভালো করে দেখে, এবং তার সাথে সাথে চ্যাপ্টারগুলো পুরোপুরি রেডি করে নাও। ঠিক আছে? তো অনেকে বলেছিলে যে স্যার ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারের সাথে যদি কোন কোন টপিকগুলো পড়তে হবে সলিড কেমিস্ট্রি একটু বলে দেন তো খুব ভালো হয়। তো তাদের ক্ষেত্রেও আমি বলে দিচ্ছি যে কোন কোন জায়গাগুলো তোমাদের একটু জোর দিয়ে পড়তে হবে। তো একটু শুনে নাও। প্রথমে আমি তোমাদের পড়েছিলাম কেলাসাকার কঠিন পদার্থ এবং অনিয়তাকার কঠিন পদার্থ। তো কেলাসাকার এবং অনিয়তাকার কঠিন পদার্থ দুটো খুব ভালো করে কিন্তু তোমাদের পড়তে হবে, কারণ এখান থেকে অনেক সময় বৈশিষ্ট্য থেকে শর্ট কোশ্চেন তুলে দেয় এবং এদের পার্থক্য অনেক সময় করতে দেয়। আর দ্বিতীয় যেটি দেখতে হবে সেটি হচ্ছে ব্র্যাভিস ল্যাটিস। তোমাদের সংখ্যাটা জানতে অনেক সময় এই সংখ্যাটা কোশ্চেনে দেয় যে ব্র্যাভিস ল্যাটিস কটা হয় বা কটি ব্র্যাভিস ল্যাটিস হয়, তো এই কোশ্চেন দেয় অনেক সময়। দ্বিতীয় যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কেলাসের শ্রেণী এবং তার যে টেবিলটা তোমাদের আমি দেখিয়েছিলাম যে মধ্যবর্তী কোণ এবং কিনারা দৈর্ঘ্যের সাথে যে কোন কেলাস হবে, সেই যে টেবিলটা তোমাদের কিন্তু সিটর HMT, হ্যাঁ বলেছিলাম সিটর HMT, ওই টেবিলটা কিন্তু তোমাদের খুব ভালো করে করতে হবে। ঠিক আছে? এরপর আসি একক কোষের, যে আমি করেছিলাম 3টে একক কোষ দেখিয়েছিলাম, সিম্পল কিউবিক, বডি সেন্টার এবং ফেস সেন্টার। এই যে 3টে কিউবিক ইউনিট সেলে যেটা দেখিয়েছিলাম, ইউনিট সেলে প্রত্যেকটা কোণা দৈর্ঘ্য, প্যাকিং দক্ষতা, কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু প্রত্যেকটা খুব ভালো করে করতে হবে। প্যাকিং দক্ষতা কাকে বলে সেটাও দেখবে, এবং প্যাকিং দক্ষতা কিভাবে নির্ণয় হচ্ছে, যে প্রত্যেকটা একক কোষের প্যাকিং দক্ষতা যে নির্ণয় কিন্তু অনেক সময় 2 নম্বরের কোশ্চেন দেয়। ঠিক আছে? তো আর এবার তোমাদের দেখতে হবে যে প্যাকিং দক্ষতার পর চলে আসছে তোমাদের ডেনসিটি, যে ফর্মুলাটা আমি করে দিয়েছিলাম, অর্থাৎ যেটা তোমরা দেখবে যে ডেনসিটি কি ফর্মুলা দিয়েছিলাম, ডি বা রো সমান ZM/NA কিউ। এই যে এই ফর্মুলাটা ডিরাইভ করতে দেয় না, কিন্তু এখান থেকে কিন্তু অঙ্ক কিন্তু তোমরা একটি পাবে, একটি অঙ্ক কিন্তু এখান থেকে কনফার্ম মানে পাবেই, একটা অঙ্ক সলিডের কিন্তু থাকবেই, এই ফর্মুলা থেকে একটা অঙ্ক থাকবে, এবং ফর্মুলায় পুট করলেই তোমাদের অঙ্ক কিন্তু সলভ হয়ে যাবে। খুব সোজা ফর্মুলা, খুব সোজা অঙ্কগুলোও থাকবে। তো তোমরা একটুখানি ফর্মুলাটা খেয়াল রাখবে। এবার যেটা দেখবে সেটা হচ্ছে ডিফেক্টে চলে যায়। ডিফেক্ট আমি পড়েছিলাম শর্টকি এবং ফ্রেঙ্কেল ডিফেক্ট, এবং শর্টকি ফ্রেঙ্কেল ডিফেক্ট খুব ভালো করে তোমাদের এই দুটো ডিফেক্ট কিন্তু পড়তে হবে সংজ্ঞা সমেত, এবং বৈশিষ্ট্য, প্রত্যেকটা বৈশিষ্ট্য থেকে অনেক কোশ্চেন দেওয়ার সময় তুলে, এবং পার্থক্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এর সাথে এফ সেন্টার পড়িয়েছিলাম, এফ সেন্টার কি, এবং এখান থেকে যে 2-1টি কোশ্চেন তোমাদের আমি করিয়ে দিয়েছিলাম, একটি হচ্ছে বলো NaCl এবং আরেকটি হচ্ছে জিঙ্ক অক্সাইডের কোশ্চেন। এই দুটো কোশ্চেন কিন্তু দেয়, অনেক সময় দিয়ে দেয়। তো এই দুটো কোশ্চেন কিন্তু তোমাদের খুব ভালো করে কিন্তু মনে রাখতে হবে, করতে হবে, লিখে প্র্যাকটিস করতে হবে। এবং এরপর আসছি সেমিকন্ডাক্টর করেছিলাম, এন টাইপ, পি টাইপ সেমিকন্ডাক্টর। ঠিক আছে? এই এন টাইপ, পি টাইপ সেমিকন্ডাক্টর তোমাদের কিন্তু একটুখানি মাথায় রাখতে হবে, কাকে বলে এবং কখন এন টাইপ কখন পি টাইপ হয়, এগুলো একটু মনে রাখতে হবে। এরপর আসছি ম্যাগনেটিক প্রপার্টিজ, অর্থাৎ চৌম্বক যে ধর্মগুলো আমরা পড়েছিলাম, অর্থাৎ
চৌম্বক ধর্ম বলতে যে আমরা পড়েছিলাম কি কি বলো, ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, অ্যান্টিফেরো, ফেরো, ফেরিম্যাগনেটিক, এবং প্রত্যেকটা উদাহরণ এবং উদাহরণ সমেত সংজ্ঞা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু একটু পড়তে হবে, মাথায় রাখতে হবে। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু নোটিফিকেশন বেল আইকনটি কিন্তু অন করে দেবো, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওতে আসা যাক। তো দেখো চলে এসেছি আমরা প্রশ্নোত্তর পর্বে। তো শুরু করা যাক দেরি না করে। তো দেখো এখানে আমরা প্রথম কিছু এমসিকিউ কোশ্চেন দেখে নেব। তো প্রথম কোশ্চেনটি কি দিয়েছে দেখো, একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালকের একক কোষের কণা সংখ্যা কটা? তাহলে পৃষ্ঠকেন্দ্রিক এফসিসি ল্যাটিসের, এফসিসি কিউবিক ইউনিট সেলের আমরা জানি কণা সংখ্যা জেড এর ভ্যালু কত হয় 4, তাহলে 4 হবে। এখানে লিখছি না কেন পেনটা, হ্যাঁ 4, ঠিক আছে, অর্থাৎ 4, অর্থাৎ এটা উত্তর হয়ে গেল। এবার আসছে সেকেন্ড কোশ্চেন, দেখো যে প্রদত্ত কঠিনগুলির মধ্যে কোনটি সমযোজী কেলাস? তো এখানে দেখো NaCl এটা কি তড়িৎযোজী, সুক্রোজ তো হবে না, আচ্ছা আয়োডিনও হবে না, কি হবে? কোয়ার্টজ, কোয়ার্টজ হবে সমযোজী কেলাস। তারপর 3 নম্বর দেখো একটি অঙ্ক আছে, এক্স বলে দিয়েছে তার পারমাণবিক ভর দিয়েছে 64, 6.4 গ্রাম পরিমাণ একক কোষের সংখ্যা নির্ণয় করতে বলেছে, এবং সেখানে বলে দিয়েছে দেখো এক্সটা কি একটা দেহকেন্দ্রিক ঘনকাকার জালক। তা দেখো 64 তার পারমাণবিক ভর বলে দিয়েছে। তা দেখো আমরা বার করব একক কোষের সংখ্যা, ঠিক আছে? তাহলে একক কোষের সংখ্যা বার করার জন্য আগে তোমার পরমাণু সংখ্যা বার করতে হবে, অর্থাৎ এই 6.4 গ্রাম পরিমাণে কতটা পরমাণু আছে, অর্থাৎ এত গ্রাম পরিমাণের কোনো কতগুলো পরমাণু হচ্ছে সেই পরমাণু সংখ্যাটা আগে তোমাকে বার করতে হবে। তো কীভাবে বার করবো? আমরা জানি কি 64 গ্রামে কত থাকে, 64 গ্রামে থাকে, দাঁড়াও একটুখানি, দেখো 64 গ্রামে থাকে কত না, থাকে অ্যাভোগাড্রো সংখ্যা Na, পরমাণু কত থাকে? অ্যাভোগাড্রো সংখ্যা Na। তাহলে একে থাকবে কত? Na/64, আর 6.4 গ্রামে কত থাকবে? ইন্টু 6. তার পরমাণু সংখ্যা কত হবে? 6.4। এবার যদি কাটাকাটি করো কি হবে? 6.4 কে 64 দিয়ে কাটলে কত হবে? 10। তাহলে 6.4 গ্রামের কত পরমাণু সংখ্যা হচ্ছে? Na/10। এবার এখানে বলেছে দেখো পরমাণু সংখ্যা না একক কোষের সংখ্যা বার করতে হবে। তাহলে একক কোষের সংখ্যার ফর্মুলা হচ্ছে পরমাণু সংখ্যাকে আমরা Z দ্বারা ভাগ করব। তাহলে কি পরমাণু সংখ্যা কত হয়েছে? Na/10 একে কত দ্বারা ভাগ করব? Z দ্বারা ভাগ করব। তাহলে এখানে Z কত? এখানে Z হচ্ছে তোমার, এটা হচ্ছে দেহকেন্দ্রিক ল্যাটিস, দেহকেন্দ্রিক, তা দেহকেন্দ্রিক Z এর ভ্যালু কি 2, তাহলে হবে Na/20, বোঝা গেল? অর্থাৎ প্রথম পরমাণু সংখ্যা বার করলাম, সেখান থেকে কি বার করলাম আমরা না একক কোষের সংখ্যা, তো Z দ্বারা ভাগ করে দেবো। এটা যে FCC বলতো তাহলে এখানে Z এর ভ্যালু 4 হতো, Na/40 হতো। তো এইভাবে আমরা কোশ্চেনগুলো, এরকম কোশ্চেন থাকলে এইভাবে আমরা অ্যান্সার করব। তো দেখো এবার আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেনে। তো পরের কোশ্চেনে দেখো বলেছে শর্ট কোণা কোষের বৈশিষ্ট্য কি, অর্থাৎ হেক্সাগোনাল যে ইউনিট ক্রিস্টাল যে সিস্টেম পড়েছিলে সেই স্টোর HMTর মধ্যে হেক্সাগোনাল, তার হেক্সাগোনাল ক্ষেত্রে এর কিনারা দৈর্ঘ্য এবং দেখো মধ্যবর্তী কোণের সম্পর্ক দিয়ে দিয়েছে, সেখান থেকে তোমাকে দেখতে হবে। তো দেখো হেক্সাগোনাল ক্ষেত্রে কোনটা রাইট হবে? দেখো অপশন ডি, দেখো A = B ≠ C, আলফা বিটা একটি কোণ 90 ডিগ্রি হয়, দুটো কোণ, আর একটা কোণ হয় গামা 120 ডিগ্রি। হেক্সাগোনাল ক্ষেত্রে কি বলেছে? একটা কোণ 120 ডিগ্রি হয়, দুটো কোণ 90 ডিগ্রি, আর A = B ≠ C হয়। তাহলে অপশন ডি উত্তর। তারপর বলেছে দেখো ব্র্যাভিস ল্যাটিসের মোট সংখ্যা, তো 14। তারপর দেখো একটি BCC ল্যাটিসের প্যাকিং দক্ষতা কত হবে? 68% BCC ল্যাটিসের প্যাকিং দক্ষতা। NaCl ক্লাস জালকে Na+ আয়নকে বেষ্টন করে উপস্থিত Cl- আয়নের সংখ্যা, এটা মনে রাখবে 6।
তো 6টা Na+ আয়ন 6টা Cl কে বেষ্টন করে থাকবে, একটি Na+ আয়ন 6টা Cl কে বেষ্টন করে থাকবে, আবার একটি Cl- আয়ন 6টা Na+ কে বেষ্টন করে থাকবে। তো মনে রাখবে 6। আচ্ছা, ফ্রেঙ্কেল ত্রুটি পরিলক্ষিত হয় কখন পরিলক্ষিত? যখন কি হয় না আন্তঃস্থানিক স্থানে ক্যাটায়ন এসে বসে। দেখো অপশন সি, দেখো ক্যাটায়ন তার নিজস্ব স্থান থেকে সরে কি আন্তঃস্থানিক স্থানে এসে বসে, তখনই ফ্রেঙ্কেল ত্রুটি হয়। আচ্ছা 7 নম্বর, এটা কত নম্বর? তাহলে 9 নম্বর কোশ্চেন। দেখো ক্ষারীয় ধাতুর হ্যালাইডগুলির বর্ণ উৎপন্ন হয় কিসের জন্য? এফ সেন্টারের জন্য। অর্থাৎ কিসের জন্য? এফ সেন্টারের জন্য। এফ সেন্টারকে বলা হয় বর্ণবিন্দু, ওই জন্যে। তারপরে কোশ্চেনটা দেখো, একটি পি টাইপ অর্ধপরিবাহীতে বিশুদ্ধ সিলিকন কেলাসের সাথে প্রদত্ত কোন মৌলটি সামান্য পরিমাণে মেশানো হয়? তাহলে পি টাইপ মানে পজিটিভ টাইপে কি মেশানো হয় না গ্রুপ বলো, গ্রুপ 13, তাই তো? গ্রুপ 13 কি আছে? বোরন। তাহলে উত্তর হবে বোরন, ঠিক আছে? অর্থাৎ বোরন কাছে গ্রুপ 13 আছে, গ্রুপ 13 ডোপিং করা হয়, তাহলে বোরন উত্তর হয়ে গেল। এবার পরবর্তী স্লাইডে আমরা চলে আসি। দেখো 11 নম্বর কোশ্চেন। দেখো কেলাস জালকে ক্যাটায়ন ও অ্যানায়নের অনুপস্থিতিকে বলে কি না ক্যাটায়ন অ্যানায়ন একসাথে নির্দিষ্ট একে বলে কি শর্টকি বা স্কটকি ত্রুটি। আচ্ছা, তারপর এটা কোন পদার্থটি চৌম্বক দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয়? কোনটা বলো? প্যারাম্যাগনেটিকও আকৃষ্ট হয়, আবার ফেরোম্যাগনেটিকও আকৃষ্ট হয়। সবচেয়ে তীব্রভাবে কিন্তু আকৃষ্ট আমি বলে দিয়েছিলাম কোনটা? ফেরোম্যাগনেটিক, ঠিক আছে? প্যারাম্যাগনেটিক খুব ক্ষীণভাবে আকৃষ্ট হয়, তো তীব্রভাবে বলেছি কি? ফেরোম্যাগনেটিক। এবার আসো শর্ট অ্যান্সার টাইপ কিছু কোশ্চেন আছে, দেখে নাও। তামা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালক হিসাবে কেলাসিত হয়। 1.2 গ্রাম তামাতে কতগুলি একক কোষ বর্তমান? গণনা করো। তামার পারমাণবিক ভর বলে দিয়েছে 63.5। এই অঙ্কগুলো তোমরা নিজেরা করবে, এখানে উত্তর আমি বলে দিয়েছি, তো আমি শুধুমাত্র একটুখানি অ্যানালিসিস করে দিয়েছি কীভাবে করবে। তো দেখো এখানে কি বার করতে বলেছে না তামাতে কতগুলো একক কোষ আছে। তাহলে একক কোষ বার করার আগে কি বললাম? এইমাত্র পরমাণু সংখ্যা বার করতে হবে, ঠিক আছে? অর্থাৎ পরমাণু সংখ্যা বার করতে হবে। তা পরমাণু সংখ্যা বার করার জন্য তামা, কপারের দেখো বলে দিয়েছে 63.5, তাহলে 63.5-এ কত থাকে? অ্যাভোগাড্রো সংখ্যা 63.5-এ থাকে এনএ, তাই তো? এনএ অ্যাভোগাড্রো সংখ্যা। আচ্ছা, তাহলে 1.2 গ্রামে কত থাকবে? 1.2 গ্রামে কত থাকবে সেটা তোমাকে বার করতে হবে। এখান থেকে 1.2 গ্রামে কত পরমাণু সংখ্যা থাকবে? তাহলে এনএ বাই 1.2 বাই 63.5, ঠিক আছে? তাহলে এনএ বাই 1.263, এখানে হয়ে গেল পরমাণুর সংখ্যা বেরোলো। এবার বলতে একক কোষের সংখ্যা বার করতে গেলে কী হবে? তাহলে এন এর ভ্যালু কত জানো? হলো বসাবে 6.023 × 10⁻23। তাহলে এইটা বাই হবে কত? এটা বাই হয়ে যাবে জেড। জেডের ভ্যালু কি? পৃষ্ঠকেন্দ্রিক বলেছে মানে জেডের ভ্যালু 4। দেখবে ক্যালকুলেশন করবে, দেখবে এই অ্যান্সারটা আসবে 2.845 × 10⁻21। তো এবার আসি, দেখো পরের কোশ্চেনে, দেখো চলে আসি। ফেরোম্যাগনেটিক পদার্থ কাকে বলে? ফেরোম্যাগনেটিক, তো ফেরোম্যাগনেটিক কি আমরা আগেই পড়েছি, তোমরা ভিডিওতে আমি আগে বলে দিয়েছি, সুতরাং এটার বলার কোনো প্রশ্ন নেই এখানে। তারপর 3 নম্বর কোশ্চেনটা এসো। একটি মৌলের দেহকেন্দ্রিক একক কোষের কিনারা দৈর্ঘ্য 288 পিকোমিটার, ধাতুটির ঘনত্ব 7.2 গ্রাম পার সেমিকিউ হলে ওই মৌলের 208 গ্রাম পরিমাণে কতগুলি পরমাণু একক কোষ আছে? তাহলে দুটো অঙ্ক দিয়েছে, এখানে পরমাণুর সংখ্যাও বার করতে হবে, আবার একক কোষও বার করতে হবে। তো দেখো দেহকেন্দ্রিক বলেছে, দেহকেন্দ্রিক মানে জেড এর ভ্যালু কি? জেড এর ভ্যালু বলে দিয়েছে 2। আচ্ছা, তার বলে দিয়েছে দেখো একক কোষের কিনারা দৈর্ঘ্য পিকোমিটারে বলেছে। তাহলে পিকোমিটার থেকে আমাকে কিসে নিয়ে যাবে? সেন্টিমিটার, কারণ দেখো এখানে দেখো সেন্টিমিটারে আছে ঘনত্বের এটা, তাহলে সেন্টিমিটার মানে কি এখানে ইউনিটগুলো এক করতে হবে। তাহলে 288 পিকোমিটার মানে কিনারা দৈর্ঘ্য, মানে এটা বলে দিয়েছে 288, 1 পিকোমিটার সমান মনে রাখবে 10⁻12 মিটার, ঠিক আছে? তাহলে 1 পিকোমিটার সমান হচ্ছে 10⁻12 মিটার। তাহলে ওখান থেকে সেন্টিমিটার করলে কত হবে? 1 পিকোমিটার সমান 10⁻10 মিটার। তাহলে হবে 288, কত হবে? 288 ইন্টু 10⁻10 সেন্টিমিটার, 10⁻10 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এটা হলো এ। এবার কি কি পেলে? রো পেয়েছো, রো পেয়ে গেছো কত? রো দেখো দিয়ে দিয়েছে পি এর মতো হয়ে গেল, সরি রো হবে এটা। রো হয়ে গেছে কত? রো এর মান হচ্ছে 7.2। আচ্ছা,
এবার তোমরা 208 গ্রামে কতগুলো বার করতে হবে, তাহলে প্রথম আমরা এখান থেকে কি বার করবো, আর এন এর ভ্যালু যেন 6.023 × 10⁻20, তাহলে এখান থেকে আমরা এমটা বার করবো। তাহলে এম সমান কি হবে, আমরা জানি রো সমান কি জানি, রো সমান হয় ZM/NAQ, ZM/N ইন্টু AQ। তাহলে এখান থেকে এমটা বার করবে, এখান থেকে ফার্স্ট তাহলে সব কটা মান বসিয়ে এমটা ক্যালকুলেট করবে, এমটা ক্যালকুলেট করে কি করবে, তাহলে এই যে এমটা হবে, এম এ থাকবে কত, অ্যাভোগাড্রো সংখ্যা এনে আগেই পড়লাম, একে থাকবে কত, 208 গ্রামে থাকবে কত, 208 গ্রামে থাকবে কত, এখান থেকে তাহলে বেরোবে কি পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যা ক্যালকুলেট করবে, তাকে কি দ্বারা, জেড দ্বারা ভাগ করে দিলে কি বেরোবে, একক কোষ সংখ্যা। তাহলে এখানে জেড এর ভ্যালু কত হবে, কত দিয়ে ভাগ করবে, 2, তাহলে এমটা বার করবে, তাহলে এত পারমাণবিক ভরে কত হবে, কত অ্যাভোগাড্রো সংখ্যা থাকে, তাহলে একে কত, 208 গ্রামে কত বার করবে, তাহলে ওটা হলো পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যাকে আমরা একক কোষ সংখ্যা বার করতে কি করবো, জেড দ্বারা ভাগ করে দেবো, তাহলে জেড এর ভ্যালু 2 দ্বারা ভাগ করে দেবো। তাহলে এটাও তোমরা খাতায় করবে, হোম টাস্ক দেওয়া থাকলো। এবার আসো পরেরটায়, ফ্রেঙ্কেল স্কটকি ত্রুটির মধ্যে পার্থক্য লেখো। তাহলে অবশ্যই এটা করতে পারো, 2-3টে পার্থক্য তোমরা লিখে দিতে পারবে। পরের 5 নম্বর কোশ্চেনে এসো, কঠিন জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে হলুদ বর্ণ ধারণ করে কেন, এটাও করতে পারবে তোমরা। তারপরটা দেখো, একটি সরল ঘনকাকার একক কোষের ভরণ দক্ষতা মানে কি প্যাকিং দক্ষতা নির্ণয় করতে পারবে, অবশ্যই পারবে, সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করতে পারবে, আমি করিয়ে দিয়েছি। 7 নম্বর কোশ্চেন দেখো, এফসিসি একক কোষের ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ ও বাহুর দৈর্ঘ্যের সম্পর্ক কি হবে। তাহলে এফসিসি ল্যাটিসের ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ বাহুর দৈর্ঘ্যের সম্পর্ক অর্থাৎ আর এবং এর সম্পর্ক তোমরা অবশ্যই করতে পারবে। এবং এন টাইপ সেকেন্ড কোশ্চেনে দিয়েছে এন টাইপ অর্ধপরিবাহী কি, তাহলে এন টাইপ অর্ধপরিবাহী কি তোমরা সেটাও লিখতে পারবে, এগুলো আমরা থিওরি কোশ্চেন পড়িয়ে দিয়েছি আমরা ভিডিওগুলিতে। তো 8 নম্বরের 8-এর 1-এর কোশ্চেনটা দেখো, এফসিসি একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করো, অবশ্যই করতে পারবে। 8-এর 2-এর কোশ্চেনটা কি বলছে, বিশুদ্ধ আয়নীয় কেলাসের অপেক্ষা শর্টকি ত্রুটিযুক্ত কেলাসের ঘনত্ব কেন কম হয়। এটা দেখো কোশ্চেনটা কেন কম আমি বলে দিয়েছিলাম, কারণ কি ক্যাটায়ন এবং অ্যানায়ন কি মিসিং হয়, ক্যাটায়ন অ্যানায়ন মিসিং হওয়ার ফলে কি হবে, আগে যে ঘনত্ব ছিল তার ঘনত্বের পরিমাণ কি হবে, কমবে, কারণ আয়ন সংখ্যা কমছে, আয়ন সংখ্যা কমা মানে কি হবে, ঘনত্ব কমবে। ঠিক আছে। 9-টা দেখো, একটি ঘনকাকার একক কোষের কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন এত বলে দিয়েছে, যদি একক কোষের বাহুর দৈর্ঘ্য এত ন্যানোমিটার হয় তবে উক্ত কোষের কণার সংখ্যা নির্ণয়, কণা সংখ্যা বার করতে হবে, অর্থাৎ জেড এর ভ্যালুটা এখানে ক্যালকুলেট করতে হবে। এখানে কণা সংখ্যা মানে যে একক কোষটি কি ধরনের একক কোষ, বিসিসি না সিম্পল কিউবিক না এফসিসি, এখানে কণা সংখ্যাটা বার করতে হবে। কিভাবে বার করবে দেখো, আমরা প্যাকিং দক্ষতা থেকে বার করবো, তাহলে প্যাকিং দক্ষতা সমান আমরা কি জানি, প্যাকিং দক্ষতা থেকে এরকম অঙ্ক থাকলে কণা সংখ্যা বার করতে হবে। তো প্যাকিং দক্ষতা জানি কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন, কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন, কণা দ্বারা অধিকৃত আয়তন, কণা দ্বারা অধিকৃত লেখাটা আমি মাউসে লিখছি বলে বেঁকে যাচ্ছে, অধিকৃত আয়তন বাই কণা দ্বারা অধিকৃত আয়তন বাই কি হয় না, কি হয়, কণা দ্বারা অধিকৃত ইন্টু বাই এ কিউ, তাই তো, বাই এ কিউ। তাহলে দেখো এখানে প্যাকিং ফ্র্যাকশন কণা দ্বারা অধিকৃত আয়তন বাই একক কোষের আয়তন, তাহলে একক কোষের আয়তন কি এ কিউ, তাহলে কণা দ্বারা অধিকৃত টোটাল আয়তন দেখো বলে দিয়েছে 5.01 10⁻23 মাইনাস, তাহলে এখানে বসিয়ে দেবে 5.01 ইন্টু 10⁻23 বসিয়ে দেবে এখানে ভ্যালুটা, তাহলে কণা দ্বারা অধিকৃত আয়তন এটা হয়ে গেল, ডিভাইডেড বাই করে নেবে একিউ, একিউ এর ভ্যালু কত, এখানে ন্যানোমিটার আছে, ন্যানোমিটার থেকে তোমরা কিসে করে নেবে, যেহেতু এটা সেন্টিমিটারে আছে এখানে তোমার সেন্টিমিটার আনতে হবে। 1 ন্যানোমিটার সমান কত সেন্টিমিটার, 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার হয়, তাহলে সেন্টিমিটার করলে কি হবে 10⁻⁷ সেন্টিমিটার, তাহলে 0.408 ইন্টু 408 ইন্টু 10⁻⁷ সেন্টিমিটার। তাহলে কি হবে, এটা যদি ক্যালকুলেশন করো দেখবে বেরোবে হার্ডলি 73% মতো এরকম বেরোবে, 73% মতো এরকম বেরোবে উত্তর, দেখবে কত হয়। তাহলে এই 72 বা 73% আমরা যে পেয়েছি, তার মানে এটা কার কাছাকাছি, এটা হচ্ছে এফসিসি ল্যাটিসের কাছাকাছি, এফসিসিরই তো হয় প্যাকিং দক্ষতা, তাহলে এফসিসির ক্ষেত্রে জেড এর ভ্যালু কত হয়, জেড এর ভ্যালু হয় 4, তাহলে এক্ষেত্রে উত্তর কত হবে, কণা সংখ্যা 4। তাহলে এইরকম অঙ্ক থাকলে তোমরা ইজিলি করে ফেলতে পারবে এইভাবে নিয়মে।
এবার আসি 10-এরটা। 10-এর কোশ্চেন দেখো, একটি ঘনকাকার কেলাসের এ বি মৌল দ্বারা গঠিত, বি একক কোষের কৌণিক বিন্দুতে এ দেহকেন্দ্রে অবস্থান করে, তাহলে যৌগটির সম্ভাব্য রাসায়নিক সংকেত কি হবে? তো দেখো এরকম অঙ্ক থাকলে আমরা আগেও মাঝখানে দেখিয়ে দিয়েছিলাম অঙ্ক কীভাবে করতে হয়, এরকম অঙ্ক দুটো অঙ্ক আমরা করে দিয়েছিলাম। তো দেখো কি বলেছে, এ ও বি দুটো মৌল দ্বারা গঠিত, বি একক কোষের কৌণিক বিন্দু, তাহলে বি কত হবে? কৌণিক বিন্দুতে থাকলে কটা কৌণিক বিন্দু আছে? কৌণিক বিন্দু টোটাল একটা ইউনিট সেলে কৌণিক বিন্দু হচ্ছে কটা? 8টা কৌণিক বিন্দু। তাহলে 8টা কৌণিক বিন্দুতে বি আছে, মানে 8 ইন্টু এক একটা কৌণিক বিন্দু শেয়ার হচ্ছে 1/8 অংশ করে, তাহলে বি কটা হবে? বি এর পরিমাণ হচ্ছে 1টা। আর এর পরিমাণ কত হবে? এ আছে কোথায় না, এ আছে দেখো দেহকেন্দ্রে, এ দেহকেন্দ্রে মানে এক অংশই পুরো দখল করছে 1:1, তাহলে এ বি, তাহলে কি হবে? ফর্মুলা হচ্ছে এ বি। ঠিক আছে, তাহলে কি হবে? রাসায়নিক সংকেত এ বি। বোঝা গেল? এই হচ্ছে কটা অঙ্ক, এই কোশ্চেন দিয়ে দিলাম। অঙ্কগুলো তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই একটু স্ক্রিনশট করে দেখে নেবে। অঙ্কগুলো এইরকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় খুব দেয়। আমি বিভিন্ন রকম অঙ্ক একটি করে তোমাদের স্যাম্পেল আমরা দেখিয়ে দিয়েছি। এবার তোমরা পরবর্তীকালে আরও যখন কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করবে, সেখান থেকে অনেক এরকম অঙ্ক করতে পারো প্র্যাকটিস। তো দেখো, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর সঙ্গে সাবস্ক্রাইব করে কিন্তু নোটিফিকেশান বেল আইকনটি অন করে দিও। আর অবশ্যই কিন্তু ভিডিওটি বন্ধ করার আগে, শেষ করার আগে অবশ্যই কিন্তু একটি লাইক অন্তত করে দিও। ঠিক আছে, আর কমেন্টস করে জানিও কেমন লাগছে। তো আজকে এটুকুই। পরবর্তী আমরা যেমন পলিমার করছি, আমরা এখন ক্লাস পলিমারের ক্লাসটা শেষ করব খুব শীঘ্রই, তারপর আমরা অন্য একটি চ্যাপ্টার ধরবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।